আমি 4:30টার সময় কাজ শেষ করি। 15 মিনিটের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে 4:45টার সময় ব্যাংক থেকে বেরোই। ইন্দিরানগর এলাকায় আমার ব্রাঞ্চ, বাড়ি নীলচকে। আমি তো হেঁটে বাড়ি ফিরি, প্রায় মিনিট 20 লাগে আমার বাড়ি ফিরতে। 5:05 হবে যখন আমি বাড়ি ফিরলাম। কাল মানে 10ই জুলাই আপনি অফিসে হেঁটে গিয়েছিলেন? হ্যাঁ, কেন? ব্যাস এমনি। আপনার স্ত্রী সরিতা সকালে আপনাকে কিছু বলেছিল? আলাদা করে তো কিছু বলেনি, যা রোজ বলে। প্রত্যেক দিনের মতন 8:30টায় ব্রেকফাস্ট। এই নাও। ওহা, গ্রেট। টিনা কি ঘুমোচ্ছে? উঠে তো পড়েছিল, নিয়ে আসছি। গুড মর্নিং টিনা মা, হাউ আর ইউ? ফাইন পাপা। দেখো তোমার মা পোহা বানিয়েছেন, এটা তোমারও ফেভারিট না? আর যতক্ষণ না টিনা নিজের খাবার আর দুধ শেষ না করে ততক্ষণ তুমি অফিস যাবে না। প্লিজ টিনা মা, এরকম করো না। একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো, নাহলে তো আমি শাস্তিটা পেয়ে যাবো। হ্যাঁ, দিনটা ছিল রোজকারের মতো। কিন্তু সন্ধেটা রোজের মতো ছিল না। আমাদের ফোন করে ডাকা হলো, আর যখন আমরা আপনার বাড়িতে পৌঁছলাম তখন স্যার, পেছনের দরজাটা বোধহয় খোলা আছে। চেক করো। আমি বেডরুমটা দেখছি। প্লিজ আমার ভেতরে যেতে দিন, আমি দেখতে চাই আমার ওয়াইফ আর মেয়ে কোথায় আছে। দাদা, সমস্ত ঘরে রক্ত ছড়িয়ে আছে, ক্রাইম সিন এটা। ভালো এটাই হবে যে ভেতরে যদি না যান। ভেতরে এত চুপচাপ কেন? কোনো আওয়াজ শোনা যাচ্ছে না কেন? প্লিজ আপনি নিজেকে একটু সামলান। আরো একবার গো থ্রু করি আমরা। সন্ধ্যে 6:15 নাগাদ আপনার পড়শি আমাদের ফোন করে। তার আগে কি ঘটেছিল? সেটাই যেটা আপনাকে আগেও বলেছি। 5:05 নাগাদ আমি বাড়িতে পৌঁছই। আপনার কাছে বাড়ির চাবি ছিল না? প্রয়োজন পড়তো না আমার। সরিতায় সবসময় বাড়িতেই থাকতো। তারপর কি হলো? স্যার, আমি বাড়ির মেন সুইচ অফ করে দিয়েছিলাম। বাড়ির মেন সুইচ কেন অফ করলেন আপনি? আসলে আমার মনে হয়েছিল সরিতা হয়তো বেডরুমের এসি অন করে রেখেছে। তো আমাদের এসিটায় খুব আওয়াজ হয় স্যার। মনে হয়েছিল হয়তো সেই কারণে বেলের আওয়াজ পাচ্ছে না। আর আপনার মেয়েটি না, ওরও কি সন্ধ্যে 6টায় রোজ ঘুমানোর অভ্যেস ছিল? তা নয়, ও মেন্টালি আর ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল। নিজে উঠে দরজা খুলতে পারতো না। তাহলে এই মেন সুইচটা অফ করা আপনার রুটিন ছিল? প্রায়ই করতে হতো। তারপর? আমি তো সেদিন মেন সুইচটা অফ করে দিলাম। তারপর সরিতাকে ফোন করলাম ওর মোবাইলে, ও তুললো না। তারপর আমি আবার দরজার কাছে গেলাম, সরিতা, সরিতা। প্রায় আধ ঘন্টা কেটে গেল, সরিতার কোনো রেসপন্সই পাচ্ছিলাম না। তারপর ড্রয়িং রুমের জানলার কাছে গেলাম,
সরিতা, সরিতা, সরিতা। আমার ভীষণ টেনশন হচ্ছিল যে ভেতরে কি হয়েছে, কারণ টিনাকে ফেলে রেখে সরিতা তো কোথাও যায় না। সরিতা, 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 সরিতা। টিনা। ধীরাজবাবু, কি হয়েছে ধীরাজবাবু? বুঝতে পারছি না রতনদা, কেউ সাড়া দিচ্ছে না। প্রায় 1.25 ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছে, শরীরে সাড়া দিচ্ছে না। সারা মেঝে রক্ত পড়ে আছে। রতনদা, আমার খুব ভয় করছে। পুলিশকে ডাকা উচিত। সরিতা! আমার প্রতিবেশী রতনদা আপনাদের ফোন করেছিলেন, তারপর আপনারা এলেন। আসুন স্যার। স্যার, দরজা ভেতর থেকে বন্ধ। চাবি আমার কাছে নেই। দরজা ভাঙতে হবে। যা করবার করুন, ভেঙে দিন। ভেতরে স্ত্রী আর মেয়ে রয়েছে, প্লিজ। আপনি দাঁড়ান, ভেতরে যাবেন না। রক্ত রয়েছে দেখছি, মনে হচ্ছে নিশ্চয় কিছু হয়েছে। আমাদের চেক স্যার। প্লিজ। লোকেশ, হ্যাঁ স্যার। আপনার কাছে বাড়ির চাবি ছিল না, ছিল না, বললাম তো আপনাকে। কিন্তু আপনি এটা আমাদের বলেননি যে আপনাদের বাড়ির পিছনে আর একটা দরজা আছে। কেন? আমায় আপনার বাড়ির ভেতরে মেন দরজা ভেঙে ঢুকতে হয়েছে। সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল। কিন্তু পিছনের দরজা আমরা খোলা অবস্থায় পেয়েছিলাম। স্যার, পেছনের দরজাটা খোলা আছে। স্যার, সব পায়ের ছাপ বাইরের দিকে যাচ্ছে। টায়ারের চিহ্ন। খুনি নিশ্চয়ই 2 হুইলারে করে চলে গেছে বা পালিয়ে গেছে। স্কুটার নয়তো বাইক। স্যার, পায়ের ছাপ বাইরে অব্দি গেছে, আর ওখান থেকে আবার স্কুটারের দিকে এসেছে। ফরেন্সিকে খবর দাও আর ক্রাইম সিন ঘিরে ফেলো। পুরো এরিয়া, ভেতর বাইরে, প্রত্যেকটা কোণা সার্চ করো। অবভিয়াসলি দরজাটা আপনারাই ভেঙেছেন, তো এই দরজাটা এভিডেন্স লিস্টে থাকবে না। কারেক্ট। এই দরজাটার মধ্যে কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। আমিও প্রথম এটাই লক্ষ্য করেছিলাম। স্যার, স্যার এখানে কিছু আছে। যখন কিচেন স্ক্যান করছিলাম এই জিনিসগুলো মিসিং ছিল। খুনি নিশ্চয়ই ভিকটিম সরিতা ওঝার মাথায় এগুলো দিয়েই আঘাত করেছিল। তারপর সে সমস্ত এভিডেন্স এক জায়গায় ডাম্প করে, তারপর আবার ওখানে ঢোকে আর 2 হুইলার নিয়ে পালিয়ে যায়। আর এখানে গার্ডেনের মাটি খুনির ফুটওয়্যারের সঙ্গে আটকে গেছিল। আমরা রক্তমাখা ফুটপ্রিন্টের ট্রেসেস নিয়ে নিচ্ছি, টেস্ট করব। এটা দেখে আমার মনে হয় খুনি বা খুনিদের কাছে কোনো থলি বা ব্যাগ অবশ্যই ছিল, যাতে চুরি করা জিনিসপত্রগুলো ওরা রাখলো আর পালিয়ে যায় বা পালিয়ে গেল। কেননা বেডরুমটা একদম ছড়ানো ছিটানো। লকারে কোনো ক্যাশ বা জুয়েলারি ছিল? একবার আমি আমার স্ত্রী আর মেয়েকে দেখতে পারি।
আপনারা ওই বাড়িতে আছেন অন্তত বছর কুড়ি তো হবেই, আগে হ্যাঁ। কিন্তু আপনার বাড়ির পিছনে আরো একটা দরজা আছে, সেটা আপনার মনেই ছিল না? না, মনে পড়েনি স্যার। ওই জানলার কাঁচ ভাঙার পর আমি ভেতরে রক্ত দেখতে পাই। আমার বুদ্ধি কাজ করছিল না। ফুটপ্রিন্টসের পাশেও রক্তের ফোঁটা ছিল। আমার মনে হয় কি ফুটপ্রিন্টসের আর পাশের রক্ত ফোঁটার ব্লাড গ্রুপ একসঙ্গে ম্যাচ করবে না। আমারও সেটাই মনে হয়। চাকুটা ভাঙা, অর্ধেকটা চাকু ভিকটিম সরিতার পেটের ভেতরে ছিল। আর এই যে হ্যান্ডেল যেটা ব্যাগ থেকে পেয়েছি, এই দুটো ম্যাচ করে। এর মানে এটা একটাই চাকু। স্যার, আমি খুনির সম্ভাব্য মুভমেন্ট আর কি কি হয়েছিল সেটার একটা গ্রাফ বানিয়েছি। 30 মিনিটের মধ্যে আমি ওটা দেখাচ্ছি। তাড়াতাড়ি। সরিতা আহুজা, এনার মাথায় বেলন দিয়ে মারা হয়েছে। আর এই ক্ষত কোনো ভোঁতা জিনিসের কারণে হয়েছে। মার্বেলের টুকরো থেকে হতে পারে, যেটা ভেঙে গিয়েছিল। তারপর ক্রমাগত কোপানো হয়েছে। ছুরিটা পেটে আটকে গিয়েছিল, বের করার সময় হয়তো ভেঙে গিয়েছিল। তাহলে খুনিরও নিশ্চয়ই চোট লেগেছিল। হয় ফুটপ্রিন্টের রাইট সাইডে মাটিতে রক্তের ফোঁটার দাগ ছিল। তাহলে হতে পারে সেই রক্তের ফোঁটা খুনির জখম হওয়ার ডান হাতের। ভিকটিমের মেয়ে টিনা, এর মৃত্যু গলা টেপার ফলে হয়েছে। আর ধরে নেওয়া যাক, যদি খুনির ডান হাতে চোট থেকে থাকে, তাহলে টিনার গলা সে তার বাঁ হাত দিয়ে চেপেছিল। সেই জন্য টিনার শরীরের উপর খুনির রক্তের কোনো চিহ্নই নেই। ডিনার বডিটা আমরা ওর বিছানাতেই পেয়েছিলাম। মৃত্যুর আগে টিনা অসম্ভব লড়াই করেছিল। এই দেখুন নখগুলো। ভিকটিম খুনিকে আঁচড়েছিল। সেক্সুয়াল অ্যাসাল্ট? না মায়ের উপর না মেয়ের উপর। মা আর মেয়ের মৃত্যুর মাঝখানে বেশি টাইম ডিফারেন্স ছিল না নিশ্চয়ই? খুব একটা ফারাক ছিল না। 10ই জুলাই বিকেলবেলা 3টে থেকে 4টের মধ্যেই দুটো খুন হয়েছিল। আর যদি আপার লিমিট ধরতে হয় তাহলে 4:30। ওনার হাজবেন্ড আমাকে বলছিলেন যে উনি ওনার বাড়িতে 5:05 পৌঁছেছিলেন, আর উনি ব্যাংক থেকে বেরিয়েছিলেন মোটামুটি 4:45 নাগাদ। দাদা, কাল সন্ধ্যেবেলায় হলো এসব, আর তুমি আমাকে আজকে বলছো? উমেশ, আমার মাথা কাজ করছিল না। জামাইবাবু, জামাইবাবু, কালকেই তো দিদির সঙ্গে কথা বলেছিলাম, তখন তো সবকিছু ঠিকই ছিল। তাহলে হঠাৎ করে এরকম কেন হলো? জানি না কি থেকে কি হয়ে গেল। আমি তো ব্যাস অফিস থেকে বাড়ি ফিরে ধীরজ বাবু, আপনি এখনো কিন্তু বলেননি বাড়ি থেকে কি কি চুরি গেছে। আমাদের সমস্ত জুয়েলারি ব্যাংক লকারে থাকে। বাড়িতে ক্যাশ ছিল প্রায় 25,000 মতন। এই 25,000 ক্যাশ আপনি আজকালের মধ্যে রেখেছিলেন না অনেকদিন আগেই? 3-4 আগে উইথড্র করেছিলাম। স্যার, এক মিনিট। স্যার, এই কলোনিতে কোনো সিসিটিভি নেই, কিন্তু সামনের বাড়িতে রিসেন্টলি একটা সিসিটিভি লাগানো হয়েছে। এক কাজ করো, গতকাল অর্থাৎ 10ই জুলাইয়ের সব সিসিটিভি ফুটেজ নাও। ইনফ্যাক্ট কয়েকদিন আগেরও নাও। হ্যাঁ স্যার, সম্ভবত এই খুনির এই বাড়িতে প্রায়ই যাতায়াত ছিল। হতে পারে। বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। সামনের দরজাটা তো আমরাই ভেঙেছি, নিশ্চয়ই পেছনের দরজা দিয়ে গতকাল অর্থাৎ 10ই জুলাইয়ের সব সিসিটিভি ফুটেজ নাও। ইনফ্যাক্ট কয়েকদিন আগেরও নাও। হ্যাঁ স্যার, সম্ভবত এই খুনির এই বাড়িতে প্রায়ই যাতায়াত ছিল। হতে পারে। বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। সামনের দরজাটা তো আমরাই ভেঙেছি, নিশ্চয়ই পেছনের দরজা দিয়ে ঢুকেছে।
আমার চোটটা লেগেছে কাঁচের ভাঙা জানলা দিয়ে পর্দা সরাতে গিয়ে। জামাইবাবু, দিদির সঙ্গে কালকে কি কেউ দেখা করতে আসার কথা ছিল? আমি তো সেসব কিছুই জানতাম না। নীলেশ ক্রাইম সিনে রিক্রিয়েশন করেছে। আমার আর আপনার অনুমান মোটামুটি একই রকম। আর স্যার ক্রাইম সিনে দুটো আলাদা আলাদা ব্লাড গ্রুপ পাওয়া গেছে। প্রথমটা এবি পজিটিভ আর দ্বিতীয়টা ও পজিটিভ। এবি পজিটিভ, ও পজিটিভ। ভিকটিম সরিতা আহুজার রক্তের গ্রুপ এবি পজিটিভ ছিল, আর ওর মেয়ে টিনার এ পজিটিভ। আর টিনার তো রক্ত বেরোয়নি, তাই ও পজিটিভ হয়তো খুনিরই ব্লাড গ্রুপ। এই ফুটপ্রিন্টের ব্লাড গ্রুপ এবি পজিটিভ, যা কিনা সরিতার। আর ওর পাশে যে ড্রপ দেখা যাচ্ছে তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। তার মানে খুনি জখম হয়েছিল, আর এই রক্তের ফোঁটা ওর কেটে যাওয়া ডান হাতের, হয়তো। কোয়াইট পসিবল। ওই ইনজিওর্ড রাইট হ্যান্ডকে লেফট হ্যান্ডে ধরে নিয়ে বেডরুম নাম্বার 2 থেকে বেডরুম নাম্বার 1 এর দিকে গেছিল। আর এরই মধ্যে এর হাত থেকে টপ টপ করে রক্ত পড়েছিল মেঝেতে। আঙুলের ছাপ পাওয়া গেছে কাবার্ডে আর লকারে। আর দু জায়গাতেই লেফট হ্যান্ডে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আঙুলের পজিশন থেকে বোঝা গেছে ফিঙ্গারপ্রিন্ট লেফট হ্যান্ডের। লকার চাবি দিয়ে খোলা হয়েছে, ভাঙা হয়নি, প্রতিরোধ ছাড়াই। লকারের চাবি কবার্ডেই থাকতো, জামা কাপড়ের নিচে। এটা খুনি জানতো। তার মানে আপনাদের চেনা জানা কেউ হবে, আমার চেনাশোনা? অথবা আপনার পরিবারের চেনা জানা কেউ। কোনো চেনা জানা মানুষ আমার সরিতা টিনাকে কেন মারবে? কালকেই দিদিকে আমি বলছিলাম যে সামনের সপ্তাহে ওর সঙ্গে দেখা করতে আসবো। অনেকদিন হয়ে গেছিল ওর সঙ্গে দেখা হয়নি আমার। আর আজকে যখন আসলাম তখন দিদি টিনা। আচ্ছা, আপনার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ হ্যাঁ, আপনার ব্লাড গ্রুপ এ পজিটিভ। কিন্তু কেন? কিচেনে ব্লাড ফুটপ্রিন্টে কোনো চিহ্ন নেই। তার মানে খুনি সরিতার মাথায় বেলনের বাড়ি মেরেছিল, আর সম্ভবত কিচেনে। এটা আমরা অনুমান করছি। শিওর, আমাদের হাইপোথেসিস আর অনুমান সত্য ঘটনা থেকে বেশি দূরে নয়। কেননা কিচেনে কয়েকটা ব্লাড ড্রপ পাওয়া গেছে, যা কিনা এবি পজিটিভ গ্রুপে, এবং যেটা সরিতার। মাথায় আঘাত পাওয়ার সাথে সাথেই সরিতা নিজেকে বাঁচাতে কিচেন থেকে বেডরুমের দিকে দৌড়েছিল। আর সেই সময় রক্তের কয়েক ফোঁটা ওর মাথা থেকে মেঝেতে পড়েছিল। বেডরুমের দিকে দৌড়েছিল হয়তো নিজের এবং মেয়ের সুরক্ষার জন্য। আর খুনি হয়তো চাকি তুলে নিয়েও ওর পিছু নিয়েছিল। তারপর চাকু দিয়েও সরিতাকে স্ট্যাবিং করেছে। তবে ছুরিটা কি সঙ্গে এনেছিল খুনি? নো, এই চাকুটা সরিতার কিচেনেরই। স্যার, সরিতা কিচেনেই ছিল, আটা মাখা ছিল, সবজি কাটা হচ্ছিল, রান্নার প্রস্তুতি হচ্ছিল, তখনই অ্যাটাক হয়েছে। এই ছুরি খুনি ওখান থেকেই তুলেছিল। ছুরিটা বাড়িরই, ক্রস চেক করেছি আমি। আগে হ্যাঁ, আমাদেরই কিচেনের। খুনি সরিতার মাথায় বেলন দিয়ে বাড়ি মেরেছে কিচেনে, তারপর বেডরুমে চাকি দিয়ে ওর মাথায় মেরেছে, আর তারপর ছুরি দিয়ে স্ট্যাবিং করে। এরই মধ্যে হয়তো ওর রাইট হ্যান্ড ইনজিওর্ড হয়েছিল, আর চাকুর একটা পার্ট সরিতার পেটে থেকে যায়। এরপরে ও টিনাকেও মেরে ফেলেছে লেফট হ্যান্ড দিয়ে গলা টিপে। যখন টিনার ওপর অ্যাটাক হয় তখনও বিছানায় শুয়েছিল। টিনা ফাইট ব্যাক করে, কিন্তু বাঁচতে পারেনি। এরকমই কিছুটা হয়েছিল। খুনির নিশ্চয়ই রাইট হ্যান্ডটা ইনজিওর্ড ছিল। আমি টিনার গলায় থাকা ফিঙ্গারপ্রিন্ট ব্লো আপ করে দেখেছি, লেফট হ্যান্ডেরই ছিল। এই লেফট হ্যান্ড দিয়েই ও কাবার্ড খুলেছে, আর জামা কাপড়ের নিচ থেকে লেফট হ্যান্ড দিয়েই ও লকারের চাবি বের করেছে। আর তারপর লেফট হ্যান্ড দিয়ে লকার খুলে সেখান থেকে 25,000 টাকা বের করে নেয়। তারপর খুনি সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণগুলো জড়ো করে আর বাড়ির পিছনের বাগানে ফেলে চলে যায়। সবকিছু বাঁ হাত দিয়ে করা হয়েছে। পিছনের দরজা খোলা, ব্যাগ ফেলা। আমি মিস্টার আহুজার কাছ থেকে কনফার্ম করেছি ব্যাগটা এই বাড়িরই ছিল। আর বাড়ির পিছনে ওই যে টায়ারের চিহ্ন ছিল, ওটা কোনো বাইকের নয়, বরং গিয়ারলেস স্কুটারের টায়ারের চিহ্ন। না, এটা কম্পাউন্ডে থাকা স্কুটারের টায়ারের চিহ্ন নয়। আমি খুনের রাতে ওই স্কুটারকে ভালো করে স্ক্যান করেছি, টায়ার, বিভিন্ন পার্ট, সবকিছু। এটা মিস্টার আহুজার স্কুটার নয়। তাহলে ধীরজ আহুজা অন্য কোনো স্কুটারওয়ালাকে সুপারি দিয়েছিল নিজের বউ আর ফিজিক্যালি আর মেন্টালি চ্যালেঞ্জ নিজের মেয়েকে মারার জন্য। ওয়েল ইন্সপেক্টর, এখান থেকে আপনার ডিপার্টমেন্ট। আমার কাজ ছিল ক্রাইম সিন রিক্রিয়েশনে ব্লুপ্রিন্ট তৈরি করা।
এখনো পর্যন্ত পাওয়া তথ্য হলো খুনি কোনো একজন ব্যক্তি, ওর রাইট হ্যান্ডে চোট লেগেছে আর ওর ব্লাড গ্রুপ ও পজিটিভ। ক্রাইম সিন থেকে পাওয়া তথ্যগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করে ফরেনসিক টিম এই গোটা হত্যাকাণ্ডের একটা অ্যাকশন রিপ্লে তৈরি করলো। এখন এটা জানতে হবে যে কে খুনি ছিল, সেই ডাবল মার্ডার কেন করেছিল, আর এই 25,000 টাকা চুরি করা হয়েছিল শুধুই কি পুলিশকে ভুল পথে চালনা করার জন্য? আর এখন পুলিশ কিভাবে ধরবে খুনিকে? আমি সুপারি দিয়েছি আমার স্ত্রী আর মেয়েকে মারার জন্য। দেখুন, এটা তো পরিষ্কার যে একটা সাধারণ চুরির জন্য এই মার্ডার দুটো হয়নি। আর আপনি বলছেন যে আমি এটাই বলতে চাইছি যে এই দুটো মার্ডার আপনিই করিয়েছেন, কেননা বাড়ির ভেতর কোনো ফোর্স এন্ট্রি নেই। খুনিকে বাড়ির ভেতর ওয়েলকাম করা হয়েছে। আর এটাও হতে পারে যে আপনার স্ত্রী তার জন্যই খাবার বানাচ্ছিলেন। আপনার স্ত্রী সরিতা দেবী অ্যাটাকটা এক্সপেক্টই করেননি। আর আপনার মেয়ে টিনা, যে আগে থেকেই ফিজিক্যালি আর মেন্টালি চ্যালেঞ্জ ছিল, ও স্ট্রাগল তো করেছিল কিন্তু তাও নিজেকে বাঁচাতে পারেনি। আমি আমার টিনার স্ত্রীকে মারিয়েছি, এটাই বলতে চাইছেন তো? একদম। কোন বেসিসে? আমার স্ত্রী রান্না করছিলেন, লকারের চাবির পজিশন আমি নিজে বলেছি বলে, ওই পেছনের দরজাটার ব্যাপারে খেয়াল ছিল না বলে। আমরা বিগত 10 বছর ধরে এখানেই থাকি, আর ধীরাজবাবু আর তার পরিবারকে খুব ভালো করে চিনি। আপনি তো ভালোভাবেই জানেন যে টিনা মানসিকভাবে পুরো সুস্থ নয়। সরিতাদির মোটামুটি সারাদিনই ওকে দেখাশোনা করতেই কেটে যেত। ধীরাজ আর সরিতার মধ্যে সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক তো ভালোই ছিল। না, সেরম কোনো ঝামেলা ছিল না, কিন্তু ব্যাপারটা হলো সরিতাদি খুব ধনী পরিবার থেকে এসেছিলেন। আমি বলতে চাইছি খুব পয়সাওয়ালা ফ্যামিলি। আর ধীরাজদা আমাদের মতো ওয়ার্কিং ক্লাস। কিন্তু সারদা, এটা তো তখনকার কথা যখন ওদের সবেমাত্র বিয়ে হয়েছে। বিয়ের এত বছর পরে সেরকম কোনো ব্যাপারই ছিল না। কিন্তু তুমি একবার ভেবে দেখো, সরিতাদি সব সময় গাড়িতে ট্রাভেল করতো আর ধীরাজদা সব সময় স্কুটারেই ওনাকে দেখা যেত। স্যার, আমরা কিচ্ছু জানি না। যদি সেরকম কিছু থেকেও থাকবে তাহলে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে। স্বামী স্ত্রীর মধ্যে? এটা হলো আপনার সামনের বাড়ির সিসিটিভি ফুটেজ। এই 10ই জুলাই আপনি ব্রেকফাস্ট করে ব্যাংকের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর ওদিনই সন্ধ্যায় 5:02 আপনি ব্যাংক থেকে বাড়ি ফিরলেন, আর তাও হেঁটে। কিন্তু আপনি শুধু আমাকেই দেখাচ্ছেন কেন? তার কারণ এমন কিছু তো নিশ্চয়ই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছেন না স্যার? আপনার সকালবেলা ব্যাংকে যাওয়া থেকে সন্ধে বাড়ি ফেরা পর্যন্ত আমরা আপনার বাড়ির আশপাশে সন্দেহজনক কিছু দেখছি না। খুনি আপনার বাড়ির ভেতর পিছনের দরজা দিয়ে ঢুকেছিল, কিন্তু দুর্ভাগ্য পিছনে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আর এই কথাটা হয়তো খুনি ভালোভাবেই জানতো। পিছনের দরজা দিয়ে আপনার বাড়িতে ঢোকাটা অনেক কনভিনিয়েন্ট। কোনো সিসিটিভি নেই, কোনো সিকিউরিটি গার্ড নেই, পাম্প হাউস আছে, ডেড এন্ড, আর একটা সরু গলি আছে যেটা বস্তির পাশ দিয়ে গিয়ে সোজা আপনার এলাকায় ঢুকছে। খুব সহজ কথা, কেউ চুপি চুপি আসবে, চুপি চুপি চলে যাবে, আর কেউ দেখতেও পাবে না। আর এটাই হয়েছে। আপনি এখনো এটা প্রমাণ করতে চাইছেন যে আমি কাউকে পেছনের দিক থেকে আমার বাড়িতে পাঠিয়েছিলাম ওদের দুজনকে মার্ডারের জন্য? আমি শুধু গত 3 দিনের নয়, 1.5 হপ্তার সিসিটিভি ফুটেজ জোগাড় করেছি। তো আমরা দেখলাম যে আপনি প্রত্যেক দিন সকালে আপনার বাড়ি থেকে ব্যাংক স্কুটারে করে গেছেন আর স্কুটারে করেই এসেছেন। আর আপনার ফিরে আসার সময়টা হচ্ছে 4টে থেকে 4:30-এর মধ্যে। কিন্তু 10ই জুলাই সকালে আপনি আপনার বাড়ি থেকে ব্যাংকে পায়ে হেঁটে গেছেন আর পায়ে হেঁটেই ফিরেছেন। আর আপনার ফিরে আসার সময়টা 5:02। আপনার রোজকার বাড়ি ফেরার থেকে লেট, বেশ অনেকটাই লেট, আধ ঘন্টা। আপনিও তো সার্ভিস করেন, কোনো ব্যাকলগ হয় না? কোনো আর্জেন্ট কাজ, ফাইল রেডি করা, লেজার,
ভালো করেই তো জানেন। খুব ভালো করেই জানি আমি এসব। সেই জন্য আমি আপনার ব্যাংকের স্টাফের সঙ্গে কথা বলেছি। কারোরই আপনার ব্যাংকে আধ ঘন্টা বেশি থাকার জন্য কোনো সন্দেহ নেই, কেননা আপনি ম্যানেজার। কিন্তু আপনি সন্দেহ করছেন আমার ওভারটাইম করাতে, আমার পায়ে হেঁটে বাড়ি ফেরাতে। কারণ আপনার মনে হচ্ছে আমি জেনে শুনে করেছি। আমার তো তাই মনে হচ্ছে। আর আমার এই সন্দেহ, পুরো সন্দেহ, আপনি প্রমাণ করে দিন যে আমার এই সন্দেহ পুরোটাই ভুল। স্যার এইটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের ফ্যামিলি আর জামাইবাবুর ফ্যামিলির মধ্যে ক্লাস ডিফারেন্স ছিল। আমাদের ফ্যামিলি উচ্চবিত্ত আর জামাইবাবুরা মধ্যবিত্ত। তো এই ডিফারেন্সে আপনার জামাইবাবুর কোনো অসুবিধা ছিল? 23 বছরের বিবাহিত জীবন অ্যাডজাস্ট হয়ে গেছিল। পাক্কা অ্যাডজাস্ট হয়ে গেছিল? দেখুন স্যার, আমার জামাইবাবু খুবই সিম্পল মানুষ। উনি খুব কষ্ট করে নিজের জন্য একটা পজিশন বানিয়েছেন। তো আপনার জামাইবাবুর এই পজিশন সরিতা দেবীর জন্য যথেষ্ট? দিদি কখনো নিজের লাইফস্টাইল চেঞ্জ করেনি। বাড়িতে একটা এসির দরকার ছিল, তো এসি এসে গেছিল। দিদির গাড়ির অভ্যেস ছিল, জামাইবাবুর ছিল না। তবুও দিদির জন্য জামাইবাবু গাড়ি কিনলো। দিদি সবসময় গাড়িতেই ট্রাভেল করতো, সব সময়। কিন্তু জামাইবাবু ট্রাভেল করতো না। উনি নিজের প্রিন্সিপালে চলেন, আর সেটা বজায়ও রাখেন। টিনা? টিনা কি? টিনা হ্যান্ডিক্যাপ ছিল? স্যার, আপনি এটা বলতে চাইছেন যে টিনা স্পেশাল চাইল্ড ছিল বলে ওদের ভেতরে কোনো প্রবলেম? না স্যার, ওরা দুজনেই টিনাকে খুব ভালোবাসতেন। করুণা দেবী ডাইরেক্টলি জিজ্ঞেস করছি, টিনা কি ওদের কাছে বোঝা ছিল? অফকোর্স নট। আমাদের ফ্যামিলি, জামাইবাবুর ফ্যামিলি, জামাইবাবুর ভাই উমেশ দা, তার স্ত্রী ঋতু, ওদের সন্তান ঋতু আর অভিমন্যু, আমরা সবাই টিনাকে খুব ভালোবাসতাম। একটা মৃত স্পেশাল চাইল্ডকে আপনি এভাবে অপমান করতে পারেন না। আমরা কাউকে ইনসাল্ট করছি না। এটা একটা ডাবল মার্ডারের ইনভেস্টিগেশন চলছে, আর যেটা কোনো চুরির কারণে হয়নি। এটা একটা পূর্ব পরিকল্পিত মার্ডার কেস। স্যার, টিনা আমাদের ভীষণ আদরের ছিল স্যার। কিন্তু তবু ওকে নির্দয়ভাবে মারা হয়েছে। কেন স্যার, কেন? ও আমাদের মন, ও আমাদের বাড়ি সব খুশিতে ভরে দিত স্যার। আপনি যে বাড়িতে থাকেন সেটা কার বাড়ি? স্যার, আমার? এ কি প্রশ্ন করছেন আপনি? এই যে আপনার বাড়ি, সেটা কি পৈতৃক বাড়ি? আপনার বাবা আপনার জন্য রেখে গেছেন? হ্যাঁ। ওর সাথে এসবের কি সম্পর্ক? আপনার বড় ভাই ধীরজ আহুজা, তার এই বাড়িতে কোনো অধিকার আছে? স্যার, উনি তো আমার দাদা। নিশ্চয়ই আমার থেকে বেশি অধিকার ওনার রয়েছে এই বাড়িতে। সেটা কিন্তু উনি কোনোদিন দাবি করেননি, আমাকেও ছেড়ে যেতে বলেননি কোনোদিন, বরং নিজেই চলে গেছেন। আর এতটা উদার হওয়ার কারণটা কি? ওই বাড়িটা ছোট। আমাদের বৌদি তো আসলে খুব বড় ঘরের মেয়ে। এই বাড়িতে উনি কমফোর্টেবল ফিল করছিলেন না, তাই দাদা নিজের জন্য আলাদা বাড়ি নিলেন। ওনার সেই যোগ্যতাও ছিল, প্রচুর পড়াশুনো করেছেন, ব্যাংকিং এর এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে পাশ করেছিলেন, পরে প্রচুর উন্নতি করেছেন। আর আপনি? স্যার, আমি তো দাদার মতো অতটা স্মার্ট নই, বেশি পড়াশোনাও করিনি, স্টক মার্কেটের দালালি করে কোনো রকমে চালিয়ে নি। কিন্তু স্যার, এসবের এই অপঘাতের সাথে কি সম্পর্ক? হয়তো নেই, অথবা আছে। কিন্তু স্যার, আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে আমার ধীরাজ দাদা সরিতা বৌদি আর টিনাকে কখনো মারতে পারেন না। টিনা কিন্তু ওনার কাছে বোঝা ছিল না। আমাদের কারুর ওপরে কোনো বোঝা ছিল না। তাহলে টিনাকে কেন খুন করা হলো? এটা আমি কি করে বলবো বলুন? আপনি তো এটুকু বলতে পারেন যে আপনার ছেলে অভিমন্যু এখন কোথায়? অভিমন্যু? ওকে কেন টেনে আনছেন? কেননা ও আপনাদের সঙ্গে ছিল না। আপনার বৌদি খুন হয়েছে, আপনার ভাই যে খুন হয়েছে, ও না এই বাড়িতে এসেছে
না শেষকৃত্যতে গিয়েছে? অভিমন্যু কিন্তু কিচ্ছু করেনি। তাহলে ওকে দিয়ে করানো হয়েছে। কি? উমেশবাবু, আপনি কি আপনার ছেলে অভিমন্যুকে দিয়ে আপনার বৌদি আর আপনার ভাইজি টিনা এদের দুজনকে খুন করিয়েছেন? উমেশবাবু, আপনি কি আপনার ছেলে অভিমন্যুকে দিয়ে আপনার বৌদি আর আপনার ভাইজি টিনা এদের দুজনকে খুন করিয়েছেন? আমরা সব ডিটেলস কালেক্ট করব, কিন্তু ইন্সপেকশনের জন্য আমাদের স্কুটারটা চাই। যত লুকোবে তত তুমি ফাঁসবে। আমি আমি কিছু জানি না। তোমার স্কুটারে রক্তের দাগ আছে। বলো, কোথায় তোমার ভাই অভিমন্যু? আর তোমার বাবার এই মার্ডারের কতটা হাত রয়েছে? এ কি বাজে অভিযোগ করছেন আপনি? অভিমন্যু তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, টপার। খুব ভালো কথা। আমারও আলাপের ইচ্ছে রয়েছে আপনার ওই টপার ছেলের সঙ্গে। ওর প্রজেক্ট সাবমিশন চলছে, তো বন্ধুর বাড়িতেই থাকছে গত কিছুদিন ধরে। গত কিছুদিন মানে 10ই জুলাই। অভিমন্যুর ফোন নাম্বার আর বন্ধুর অ্যাড্রেস লিখুন। যখন আমি জানতে পারলাম যে ছেলেটা রাইট হ্যান্ড ইনজিওর হয়েছে খুনের সময়, আর তখনই আমার অভিমন্যু দাদার উপর সন্দেহ হলো। অভিমন্যুর ডান হাতে 10ই জুলাই কোনো আঘাত লেগেছিল? মা তখন মন্দিরে গেছিল, বাবা কাজে বাইরে বেরিয়েছিল, আমি ঘরে একা পড়ছিলাম। দাদা, কি হয়েছে তোর? কিছু না, তুই দরজা বন্ধ কর। তোর শার্টে রক্ত কেন লেগে আছে? আর এই ব্যান্ডেজটা? বললাম না সবকিছু ঠিক আছে। স্কুটি থেকে পড়ে গেছিলাম, কাঁচে কেটে গেছে, ডক্টর আঙ্কেল ব্যান্ডেজ করে দিয়েছে। শোন, আমি 2-4 দিনের জন্য রূপেশের বাড়ি যাচ্ছি, মা বাবাকে বলে দিবি, ঠিক আছে? ও পাশের লন্ড্রিতেও স্কুটারে যায়, স্কুটার ছাড়াও কোথাও যায় না। কিন্তু স্যার, ওই দিনও স্কুটারটা বাড়িতে রেখে গেল। পরে মা আমাকে ওকে ফোন করতে বলেছিল যখন জেঠিমা টিনার খুনের খবরটা এলো, কিন্তু দাদা আমাকে বলল পরে ফোন করতে, ও আমায় পরে কল করে নেবে। কিন্তু স্যার, ও একবারের জন্য এলো না। তখনই আমার ব্যাপারটা আজব লাগলো। গুড, দেরিতে এসেছো কিন্তু দ্রুত। তাও ভালো তুমি সব খুলে বললে। প্রীতি, অভিমন্যু? আমি কিছু জানি না মা, দাদা আমাকে ডিরেক্টলি কিছুই বলেনি। ত্রিপাঠী, আমি রূপেশের বাড়ি যাচ্ছি, আর উমেশ সাহুজাকে পুলিশ স্টেশনেই থাকতে বলো। খোঁজ নাও ওর আসল ইনভলভমেন্টটা কি। স্যার, কি হয়েছে? আমার ছেলেকে পেলেন? পেয়ে যাব, আর এই কেসের সত্যিটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবো উমেশবাবু। সত্যি কথা লুকোনো যায় না। রূপেশ বর্মা? হ্যাঁ স্যার। অভিমন্যু আহুজা ভেতরে? হ্যাঁ স্যার, ভেতরেই আছে। ডাকবো? এই সব মেটেরিয়ালস ফরেন্সিক যাবে, সবকিছু স্ক্যান হবে, অ্যানালিসিস রিপোর্ট তাড়াতাড়ি চাই। হ্যাঁ স্যার। তোমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। তোমার স্কুটার আমরা পেয়েছি, আর স্কুটারে তোমার রক্তের দাগও। এবার বলো,
তোমাকে এসব করতে কে বলেছিল? নমস্কার জেঠিমা। আরে অভি, এসো বাবা, ভেতরে এসো। এই নাও বাবা। জেঠু কি ভেতরে আছেন? না বাবা, আজ জেঠুর লেট হবে, ওভারটাইম চলছে তো। কখন আসবেন? কিছু তো বলে যায়নি। তুমি কি সোজা কলেজ থেকে আসছো? হ্যাঁ, জেঠিমা একটা কথা বলার ছিল। আগে কিছু খেয়ে নাও, খাবার করে দেবো। ওকে জেঠিমা, নেক্সট উইক আমার কলেজের সাবমিশন আছে, একটা প্রজেক্ট আছে, মেটেরিয়াল কিনতে হবে। আমার 2,500 টাকা লাগবে, হেল্প করবে প্লিজ? সেটাই তো আমি ভাবছি, এখনো আসল কথা এলে না কেন? জেঠু আমাকে কখনো টাকার জন্য না করতেন না, ফিসের জন্য, প্রজেক্টসের জন্য। বাবার কাছে কখনো এতগুলো টাকা একসঙ্গে থাকতোই না, আর প্রজেক্টসের এক্সপেন্সেস অনেক বেশি হয়ে যায়। কিন্তু ওই দিন জেঠু বাড়িতে ছিলেন না, আর জেঠিমা তো এই যেমন তুমি হেল্প হেল্প বলে প্রত্যেক 2-1 দিন অন্তর জেঠুর কাছ থেকে টাকা নিয়ে যাও, সেটাকেই আসলে বলে ভিক্ষে। শুধু পড়াশোনার জন্যই জেঠুর থেকে টাকা চাই, বাবার কাছে কখনো এত টাকা থাকে না। আর এখানে তো টাকার গাছ আছে, তাই না? কখনো তুমি আসো, কখনো তোমার বাবা আসে। যদি ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতাই নেই, তাহলে অ্যাডমিশন কেন নিলে? আমি মেরিট স্টুডেন্ট জেঠিমা, স্কলারশিপও পাই আমি, শুধু টাকায় কুলি ওঠে না। তার মানে তুমি প্রত্যেকবার এইভাবে এসেই টাকা চাইবে। তোমার গ্র্যাজুয়েশনটাও হয়ে যাবে, তারপর তোমার বোন প্রীতি কলেজ যাবে, ও টাকা চাইবে। কখনো তোমাদের এটা মনে হয় না যে জেঠুর নিজেরও একটা সংসার আছে, টিনাকে নিয়ে তার কত দায়িত্ব আছে, সংসার খরচ? কিন্তু না, তোমাদের তো ভিক্ষে চাওয়া শেষই হয় না। কথাগুলো খুব গায়ে লাগে না জানি, কিন্তু না বলে আমার মনের অশান্তিও কখনোই যাবে না। আমি গেলাম জেঠিমা। না, বসো, আমি রুটি করে দিচ্ছি। এতটাও খারাপ নয় তোমার জেঠিমা যতটা তুমি ভাবো। আর শোনো, এই কথাগুলো জেঠুকে বলো না, আর ওর থেকে টাকাও চাইবে না। বসো এবার। স্যার, জেঠিমার থেকে টাকা চাইতে সবসময় লজ্জা করতো আমার। জেঠিমা আশেপাশে থাকলে উনি এটা পছন্দ করতেন না, সেটা আমি জানি। কিন্তু স্যার, সেই দিন জেঠিমা একটু বেশি বলে ফেলেছিল, ভিখারি বলেছিল স্যার। 10-15 মিনিট আমি ওখানেই বসেছিলাম স্যার, রেগেছিলাম, খুব রেগেছিলাম। বসে এটা ভাবছিলাম প্রজেক্ট কিভাবে সাবমিট করব। সারা বছরের পরিশ্রম ছিল স্যার, বারবার ওই ভিখারি ওয়ার্ডটা আমাকে কুড়ে খাচ্ছিল স্যার। তারপর স্যার বহুত শক্তি হারিয়ে ফেললাম, অপমান সহ্য করতে পারিনি স্যার। অভি, অভিমান্য কি করছো? পাগল হয়ে গেছে নাকি? না অভি, থেমে যাও, থেমে যাও বাবু, থেমে যাও বাবা। দাদা, টিনাকে মারতে চাইনি স্যার, কিন্তু আমাকে দেখে নিয়েছিল স্যার। জেঠু যখনই টাকা দিতেন, লকার থেকে টাকা দিতেন, আমি জানতাম চাবি কোথায় থাকে। তারপর তুমি ওর সমস্ত কিছু বাড়ির পিছনের গার্ডেনে ফেলে দিলে আর ওখান থেকে পালিয়ে গেলে। তুমি বুঝে শুনেই পিছনের দরজা দিয়ে এসেছিলে, সামনের দরজাটা অ্যাভয়েড করে, কেননা তুমি জানতে যে সামনের বিল্ডিংটাতে সিসিটিভি লাগানো। না স্যার, আমি জানতাম না ওখানে সিসিটিভি লাগানো।
আমি পিছনের দরজা থেকে আসতাম আর ওখান থেকে যেতাম। তুমি তোমার জেঠিমা আর বন্টিনাকে খুন শুধু এই জন্য করেছ যে উনি তোমায় অপমান করেছিলেন, তোমাকে ভিখারি বলেছিলেন? এই সব কিছু করার জন্য তোমাকে ইন্ধন জুগিয়েছিল, প্ররোচিত করেছিল? স্যার, আমার ছেলে কোথায়? ও কিছু বললো? আগে হ্যাঁ, ওর অপরাধ স্বীকার করেছে। এই দুটো খুন ওই করেছে। কেন? ও বলল যে ওর প্রজেক্টের জন্য টাকা দরকার ছিল। বাবা, ওই কিছু টাকার দরকার ছিল প্রজেক্ট সাবমিশনের জন্য। কত চাই? 2500। দেখ, এখন তো অত টাকা আমার কাছে নেই। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। আধ ঘন্টা আমার জন্য অপেক্ষা করতে পারলি না? এই সে তো টাকা দিতাম আমি তোকে, আজ পর্যন্ত কোনোদিন না বলেছি তোকে? আমি সরি জেঠু, জেঠিমা অনেক অপমান করেছে আমায়, ভিখারি বলছিল আমাকে। এর জন্য ওকে মারলি আর টিনাকে মেরে ফেললি। এখন আমি কি করব? তোর কি হবে? উমেশ কি করবে? তোর মা প্রীতি লজ্জায় মুখ দেখাতে পারছে না। অভিমন্যুর মা বাবা আর বোনেরও এই অপমানে খারাপ লাগতো, কিন্তু যখন তারা জানতে পারল যে অভিমন্যু কিভাবে এই অপমানের জবাব দিয়েছে, তখন তারা এতটাই অপমানিত হলো যে সারা জীবন সেই অপমান হয়তো ভুলতে পারবে না। ধীরাজ আহুজা পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তার পুরো পরিবার, পুরো জগৎ শেষ হয়ে গিয়েছিল। এবার ততটাই বেদনাদায়ক মামলা চলবে যখন সে তার স্ত্রী আর মেয়েকে ন্যায় দেওয়ার জন্য নিজের ভাইয়ের ছেলেকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে। পুলিশ অভিমন্যুর রক্তমাখা জুতো উদ্ধার করে নিয়েছিল, যা সে খুনের সময় পরেছিল। এই জুতো এখন প্রমাণের লিস্টে জুড়ে গেছে। অভিমন্যু এখন আইনি হেফাজতে রয়েছে আর খুব শীঘ্রই মামলার মুখোমুখি হতে হবে। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ সুরক্ষিত থাকুন আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন এবং দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.